ভুয়া এজেন্সি নামে ফতুল্লার ডিপো থেকে বিপুল পরিমাণ তেল পাচার, যমুনার অনুসন্ধানে কয়েকটি চক্রের সন্ধান, সদুত্তর নেই কর্তৃপক্ষের। প্রতিদিন মাল চালান 1 লাখ লিটার প্রতি মাসে। আপনার দরকার ছিল আপনার 1 গাড়ি দেওয়া 9,000 করে দেওয়ার। আপনার বড় বড় অফিসাররা যে মাল খাইয়া তেল বেশি দিয়েছে, এটি সরকার চোখে দেয় না। খরচ দেয়, মানে আমরা মাল উঠে বিক্রি করি। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, এল নিনোর প্রভাবে দেশে বাড়তে পারে তাপমাত্রা। হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে দীর্ঘ সময় কড়া রোদে না থাকার পরামর্শ। গরমে তো গাড়ি চালানো যায় না, কষ্ট হইতেছে। তাপমাত্রাটা অনেক বেশি এবং বাইরে টিকে থাকাটা আসলে খুবই জুলুম। মে মাসে আপনার ধরেন শেষের দিকে যায় তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে, আবার এমনকি ওই সময় সিভিয়ার হিট হয়ে আসার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। লড়াই চলছে 152 আসনে। ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতার মুখোমুখি বিজেপির শুভেন্দু। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানী সহ সারা দেশে যখন জ্বালানি তেলের জন্য হাহাকার, তখন অস্তিত্ব নেই এমন এজেন্সির নামেও দিনে 9 থেকে 18,000 লিটার জ্বালানির তেল ফতুল্লার ডিপো থেকে চলে যাচ্ছে নামে বেনামে। এতে জড়িত কয়েকটি চক্র, ডিপোর সাথে যোগাযোগ তাদের। এমনই ভুয়া এজেন্সি আর চক্রের সন্ধান পাওয়া গেছে যমুনার অনুসন্ধানে। ডিপো থেকে সরানো তেল যাচ্ছে অনুমোদনহীন জায়গায়। বিস্তারিত মশিউর অনিকের রিপোর্টে। রাজধানীর পাম্পের লম্বা লাইনের ভিডিওটি কয়েকদিন আগের। কোথাও তেল নেই, আবার কোথাও মিলছিল না কাঙ্ক্ষিত জ্বালানি। ভোক্তাদের অভিযোগ তেল নেই, সরকারের দাবি সংকট নেই। বিপরীতমুখী বাস্তবতার নৈপথ্যর কারণ খুঁজতে নামে টিম যমুনা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দেশের জ্বালানি সরবরাহের অন্যতম বড় ডিপো মেঘনা অয়েল। এখানে প্রতিদিন ভোরে বিপিসি থেকে পাঠানো হয় একটি তালিকা ধরে নির্ধারণ কোন প্রতিষ্ঠান কি পরিমাণ তেল পাবে। সেই হিসেবেই তেল সরবরাহ হয় ফিলিং স্টেশন ও অনুমোদিত এজেন্সিগুলোতে। খবর আসে কাগজে কলমে যাই থাকুক, অনিয়ম ঘটছে তেল সরবরাহে। নিয়মের বাইরে সরানো হয় বিপুল পরিমাণ তেল। আপনি যদি পাম্পের মধ্যে প্রতিদিন মাল চালান 1 লাখ লিটার প্রতি মাসে। আপনার দরকার ছিল আপনার 1 গাড়ি দেওয়া 9,000 করে দেওয়ার। আপনার মালিবাগটার গেটটা কদমতলি লাগছে, ঢাকা কদমতলি। এই এজেন্সি নাই, এজেন্সি বন্ধ। মজুদ যে সরকার রাখতেছে যে মনে করেন যে বড় বড় অফিসাররা যে মাল খাইয়া তেল বেশি দিয়েছে, এটি সরকার চোখে দেয় না। সন্দেহ আর অপেক্ষার এক পর্যায়ে ডিপো থেকে বেরিয়ে আসছিল তেলবাহী একটি গাড়ি। চালান যাচাই করে জানা গেল মায়ের দোয়া এজেন্সি নামে এক প্রতিষ্ঠানের তেল নিয়ে যাচ্ছে গাড়িটি। ড্রাইভারের দাবি গাজীপুরে সরবরাহ দিতে যাচ্ছেন তারা। গাজীপুরের তেল? জি, গাজীপুরের পাম্পে যাবে। গাড়িটি অনুসরণ করতে গিয়ে মিলল ভিন্ন চিত্র। কোনো অনুমোদিত ফিলিং স্টেশনে নয়, বরঞ্চ একটি বেসরকারি প্রতিষ্ঠানে তেল সরবরাহ করেন তারা। না ভাড়া, মানে আমরা হারে লাভ দিই একটা পার্সেন্ট ওই জাকির। হ্যাঁ, খরচ দেয়, মানে আমরা মাল উঠে বিক্রি করি। হ্যাঁ, একটা ঢাকা, একটা মালিবাগ, একটা হইল গিয়া কদমতলি, আর একটা হইল গিয়া মালিবাগ। না, আমার কোনো চেঞ্জ নেই। আমারও তো তেল দিচ্ছে এই জায়গাতে, আমি অর্ডার দিচ্ছি 9,000। অর্থাৎ লাইসেন্স বৈধ হলেও সেটি ব্যবহার করছে ভিন্ন কেউ। এই বিষয়ে কোনো বৈধ চুক্তি বা কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্টরা। আমার কোম্পানি খুঁজতে যান, আমার তো ক্ষতি করবেন। মানে এটা যে ঠিকানা, ওই ঠিকানা লিখতে হতো, ওইটাই কদম তুলি, ওইটাই রায়ের বার, ওইটা যাচাই করে দেখেন। যাওয়া যাক ঠিকানায়। এজেন্সির দেওয়া ঠিকানায় কোনো অফিসেরই অস্তিত্ব নেই। স্থানীয়দের কেউই চেনেন না এই প্রতিষ্ঠান। না, মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে এখানে কোনো অস্তিত্ব নাই, বা এখানে কোনো ডিলারশিপ বা কোনো দোকানদার এরকম নাই কেউ। মায়ের দোয়া এন্টারপ্রাইজ না, এরকম কোনো ব্যাপারে নাই। আমি কদমতলি এখানে প্রায় 30 বছর যাবত আছি, তো এরকম নাম এখনো শুনি নেই আর দেখিও নেই। তো আপনাদের মুখে ফার্স্ট টাইম শুনলাম আর কি।
ঠিকানায় অস্তিত্ব না পাওয়া গেলেও এই এজেন্সির নামেই প্রতিদিন প্রায় তোলা হয় 9 থেকে 18,000 লিটার তেল। মাসে তার পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় 2,70,000 থেকে 5,40,000 লিটার পর্যন্ত। মেঘনা পেট্রোলিয়ামের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। অনানুষ্ঠানিকভাবে একাধিক কর্মকর্তা জানান, লাইসেন্স ভাড়া বা হস্তান্তরের কোনো বৈধ সুযোগই নেই। এজেন্সির লাইসেন্স হ্যান্ডওভার করা যায় না। এখন এটা কিভাবে আরেকজনের কাছে ভাড়া হচ্ছে এটা আমাদের বলে বোঝা যায়। পুরো সরবরাহ ব্যবস্থার ভেতরেই যেন লুকিয়ে আছে এক অদৃশ্য চক্র। ডিপো থেকে তেল বের হওয়ার পর কোথায় যাচ্ছে তার সুনির্দিষ্ট কোনো জবাব নেই সংশ্লিষ্টদের কাছে, বরং একের পর এক অসঙ্গতি আরও বাড়াচ্ছে সন্দেহ। এর প্রভাব পড়ছে সরাসরি সাধারণের জীবনে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও জ্বালানি খুঁজছেন গ্রাহকরা। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এবারে রাজধানীর ফিলিং স্টেশনের সার্বিক চিত্র জানবো। আজকে কেমন অবস্থা? উত্তরা এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, আজকের খবরটা যদি জানতে চাই, জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন এবং গত কয়েকদিনের মতোই কি যানবাহনের সেই দীর্ঘ সারি রয়েছে? একটু কি স্বস্তি মিলেছে চালকদের? তারা কি বলছেন? স্বস্তি মেলেনি, বরং দীর্ঘ সারি কোথাও কোথাও বেড়েছে। আবার আমি এর আগের ঘন্টায় যে পাম্পে ছিলাম সেখানে তো তেল দিচ্ছে, আর এখন যে পাম্পে সেখানে তেল এখন এসে পৌঁছায়নি, যে কারণে সাধারণ মানুষ কিংবা যারা চালক রয়েছে তারা এখনও বসে আছেন। সকাল থেকে কেউ কেউ রাত থেকে বসে আছেন। এই যে এমন ভোগান্তি, সেটি বা কতক্ষণ চলবে? আমি যে ফুয়েল স্টেশনটিতে আছি সেটির তেলের গাড়ি বিকেল নাগাদ আসবে, যে কারণে এইসব চালকরা গতকাল রাত থেকেই বসে আছেন। হয়তো এরকম ভোগান্তি নিয়ে এই বৈশাখের কাঠফাটা রোদেই দিনটি তাদের কেটে যাবে বিকাল পর্যন্ত। গতকাল বিকেলে এই পাম্পে গাড়ি আসার কথা থাকলেও সন্ধ্যা 7টার পর গাড়ি এসেছে, যে কারণে এই ভোগান্তি তখন আরও বেড়ে যায়। আর এই চালকরা বলছিলেন এটি কবে শেষ হয়ে যাবে সেটি যেমন বলা যাচ্ছে না। একই সঙ্গে ফুয়েল পাম্পের মালিকদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন সরবরাহ বেড়েছে। বিশেষ করে এই পাম্পটিতে গেল কয়েকদিন 10,000 লিটার ডিজেল এবং অকটেন দুটো মিলিয়ে দেয়া হতো। গতকাল 18,000 লিটার, অর্থাৎ 8,000 লিটার বাড়ানো হয়েছে। আজও 8,000 লিটার বাড়িয়ে 18,000 লিটার ডিজেল এবং অকটেন আসবে, সেটি আমরা জেনেছি। অর্থাৎ সরবরাহ বেড়েছে। এবং একই সঙ্গে অনেকে অভিযোগ করছিলেন কালোবাজারি কিন্তু কমেনি, বরং সেটি আরও বেড়েছে। অনেককে আমরা দেখছিলাম যে এটি অ্যাকচুয়ালি ব্যবসা হিসাবেই নিয়েছেন। 2 থেকে 3 বার গাড়িতে তেল নিচ্ছিলেন কেউ কেউ। সেটি কোনো না কোনোভাবে ম্যানেজ করে নেওয়ার চেষ্টাও আমরা দেখছিলাম। গাড়িগুলো দীর্ঘ সময় লাইনে রাখার জন্য তারা অনেককে টাকা পয়সা দিয়ে গাড়িগুলো লাইনে রেখে যাচ্ছেন এবং আবার সেই গাড়ির যানবাহন থেকে, সেই যান থেকে তেল নামিয়ে সেটি আবার বিক্রিও করছেন, এমন অভিযোগ আছে। এবং সব মিলিয়ে এখানকার যে ভোগান্তি সেটি চরমে, এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নিশ্চয়ই আরও তৎপর হতে হবে কারা কালোবাজারে তেল বিক্রি করছেন। কেননা এখানে যারা তেল বিক্রি করছেন তাদেরকে অনেক সময় এসেই যারা তেল লাইনে আছেন তাদেরকে আসলে অফার দেওয়া হচ্ছে যে বাইরে থেকে তেল নেবেন কিনা, 5 লিটার তেল 1,000 টাকা কিংবা 1200 টাকা। এবং এই অব্যবস্থাপনা যতক্ষণ না কমবে ততক্ষণ হয়তো এমন ভোগান্তিও কমবে না। বাস্তব চিত্রের কথাই বললেন অহন, অনেক ধন্যবাদ আপনাকে। তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজধানী ঢাকা। অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে বেশি কষ্টে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে এই হিট ওয়েভ থাকবে আরও কিছুদিন। হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে দীর্ঘ সময় কড়া রোদে না থাকার পরামর্শ চিকিৎসকদের। জিহাদ ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন শওকত মঞ্জু শান্ত। প্রচণ্ড রোদ আর গরম বাতাসে যেন ঝলসে যাচ্ছে রাজধানী ঢাকা। সকাল থেকেই বাড়ছে তাপমাত্রা, দুপুরে তা পৌঁছাচ্ছে অসহনীয় পর্যায়ে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা চেয়েও অনুভূত হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি বেশি। এতে ঘামও বেশি হচ্ছে। তীব্র গরমে কি মানুষ কি পশু পাখি, নাভিশ্বাস উঠছে সবার। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রোদে কাজ করতে গিয়ে দম ফেলারও সময় পাচ্ছেন না তারা। থাকবে বেতন ওদের মধ্যে, এত গলা সুর মনে হয় ঠান্ডায় গরম মনে হয় কোথাও পারবে না। গরমে তো আগুন ধরে যায় শরীরে, কোনো ইনকাম নাই, না সব বসা। গরমে তো গাড়ি চালানো যায় না, কষ্ট হয়েছে। কি করতাম, গরম বৃষ্টি নাই। অসহনীয় গরমে দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসীও। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। কালকে দেখলাম 37, 38 এরকম।
আজকেও সম্ভবত এর চেয়ে কম না, বেশি হবে। এতক্ষণ ছিলাম এসির মধ্যে, রাস্তায় যাইতে অবস্থা দেখছেন তো, ঘেমে কি অবস্থা। তাপমাত্রাটা অনেক বেশি এবং বাইরে টিকে থাকাটা আসলে খুবই জুলুম। এই তাপপ্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। টিনশেড ঘরে বসবাসকারীদের কষ্ট যেন আরও বেশি। বাচ্চারাও সবসময় ঘরে থাকতে চায় না, কিন্তু তারপরেও বাইরে হতে সাহস পাচ্ছে না ছোট বাচ্চাদের নিয়ে। বাইরে বেশি ছিলাম, পরে আপনার গরমের কারণে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিলাম। হাই করি রাইতে কি করে জানো, কাপড় ভিজে তারপরে ঘুমাই, তাও ঘুম আহে না। গরমে জোর বেশি যায় না, ঘর থেকে বাড়ায় পড়েছি। তীব্র গরমে বাড়ছে অসুস্থতাও। রাজধানীর হাসপাতালগুলোতে হিটস্ট্রোক ও পানিশূন্যতায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডিহাইড্রেশনের কারণে এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হইতে পারে, কিডনিতে এফেক্ট হইতে পারে, এই ধরনের জিনিসগুলি হয় এবং বাচ্চা ফেইন্ট হয়ে যেতে পারে। বাচ্চাকে ছায়ায় রাখতে হবে, ঘন ঘন পানি খাওয়াতে হবে এবং পাতলা কাপড় পরাতে হবে এবং দেখতে হবে বাচ্চার প্রস্রাব ঠিক মতো হচ্ছে কিনা। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ওই সময় একটা বৃষ্টি হবে, একটা সপ্তাহ ব্যাপী জোরে, সেই সময় তাপমাত্রা অনেকটা কমে যাবে। মে মাসে আপনার ধরেন শেষের দিকে যায় তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে আবার, এমনকি ওই সময় সিভিয়ার হিট ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জুন জুলাই আগস্ট থেকে স্ট্রং এল নিনো হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা বিভিন্ন সোর্স এটাকে ইতিমধ্যে প্রকাশ করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বিশ্বব্যাপী এল নিনোর প্রভাবে বাংলাদেশেও বাড়তে পারে তাপমাত্রা। তারতম্য হতে পারে বার্ষিক বৃষ্টিপাতে, ঝুঁকিতে পড়তে পারে প্রাণ প্রকৃতি ও কৃষি। তীব্র তাপপ্রবাহে নদীতে এমন ঝাপাঝাপি এবং ডুব সাঁতার শরীরে অনেক প্রশান্তি যোগায়। আবহাওয়া অধিদপ্তর বলছে এই তাপপ্রবাহ এই সপ্তাহ চলমান থাকবে। কিছুদিন বৃষ্টির পর মে মাস থেকে আবারও তীব্র গরম পড়ার আশঙ্কা রয়েছে। চিকিৎসকরা বলছেন এই তাপপ্রবাহের হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে শরীরে ঠান্ডা যেমন রাখতে হবে, কিছুক্ষণ পরপর পানি পান করতে হবে, পারলে ছায়াযুক্ত জায়গায় থাকতে হবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। হামু উপসর্গ নিয়ে রোগী বাড়ছেই হাসপাতালে। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় নতুন করে 28 জন রোগী ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে 8 জনকে। চিকিৎসাধীন রয়েছে 145 জন। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নতুন 26 জন সহ চিকিৎসা নিচ্ছেন 74 জন। গত 24 ঘন্টায় পাবনা সদর হাসপাতালে আরও 23 জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 62 জন রোগী। বরিশাল, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর ভিড় রয়েছে। হামের জন্য খোলা বিশেষ ওয়ার্ডগুলোতেও ধারণ ক্ষমতার চেয়ে বাড়তি রোগী চিকিৎসা নিচ্ছে। এদিকে আজ চতুর্থ দিনের মতো বিশেষ ক্যাম্পেইনে দেশজুড়ে হামের টিকা দেয়া হচ্ছে। দর্শক, যেমনটি বলছিলাম, হামের প্রকোপ বাড়ছেই। এই মুহূর্তে মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ আজিজ। আজিজ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছি হাসপাতাল অবস্থান করছেন, একটু জানাবেন যে পর্যাপ্ত বেড কি রয়েছে এবং নতুন করে রোগী ভর্তির হার কি বাড়লো কিনা, এবং এই যে হামের প্রকোপ সেটি ঠেকাতে ব্যবস্থাপনা কতটা জোরালো দেখছেন? ধন্যবাদ ছোয়া। আমি আছি মহাখালী ডিএনসিসি হাসপাতালে। এখানে নতুন রোগী সকাল থেকে আমরা 5 জনের খবর পেয়েছি এসেছে। এছাড়া এখানকার যে 2টি ফ্লোর আছে, প্রথম এবং দ্বিতীয়, সেখানে 178 জন রোগী এখন ভর্তি আছে এবং তার বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যে শিশু, যাদের বয়স 1 বছর বা 1 বছরের আশেপাশে। তো এই পরিস্থিতিতে এখানকার যারা অভিভাবক আছেন তারা বেশ উদ্বিগ্ন এবং তারা বলছেন যে যেভাবে হামের প্রকোপ এবং বাচ্চাদেরকে যেভাবে বাচ্চারা যেভাবে হামে আক্রান্ত হচ্ছে সেটি নিয়ে তারা বেশ উদ্বিগ্ন। বিশেষ করে যাদের বয়স 1 বছরের কম, সেই সব বাচ্চাদেরকে নিয়ে অভিভাবকরা মূলত আরও বেশি উদ্বিগ্ন এবং তারা বলছেন যে এখানে মহাখালী ডিএনসিসি হাসপাতালে মোটামুটি সেবা তারা পাচ্ছেন, তারপরেও কিছু মেডিসিন এবং কিছু স্বাস্থ্য উপকরণ যেগুলো বাচ্চাদের দরকার সেগুলো তারা পাচ্ছেন না বলে আমাদের কাছে অভিযোগ করেছেন। তবে মোটা দাগে মহাখালী ডিএনসিসি হাসপাতালে বেডের কোনো অভাব নাই, তবে সেবা নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আছে অভিভাবকদের মাঝে। তারা বলছেন যে এদিকে সরকারের একটু নজর দেওয়া উচিত, যেন ছোট ছোট বাচ্চারা আরও ভালো চিকিৎসা পায় এবং
বাচ্চাদের হামে আক্রান্ত হয়ে বাচ্চাদের যে মৃত্যুর হার সেটি যেন আরও কমিয়ে আনা যায়, সরকার সেদিকে যেন নজর দেয়। এর পাশাপাশি আমি একটু খবর নিয়েছিলাম মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে, সেখানেও বাচ্চাদের হামে আক্রান্ত বাচ্চাদের উপচে পড়া ভিড় এবং সেখানে মোটামুটি হিমশিম খেতে হচ্ছে, বিশেষ করে বেড না থাকার কারণে মূলত সেখানে একটু গাদাগাদি অবস্থা। সেখানকার পরিচালক জানিয়েছিলেন যে ওই হাসপাতালে মূলত 1 বছরের কম যে বয়সী বাচ্চারা আছেন হামে আক্রান্ত তাদেরকে সেখানে ভর্তি করা হচ্ছে। অনেক ধন্যবাদ আজিজ আপনাকে। চট্টগ্রামের আগ্রাবাদ এক্সপ্রেস রোডে ওয়াসার সুয়ারেজ লাইন খননের সময় মাটি চাপা পড়ে 2 শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। ভোর 4টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক হলেন রাকিব ও তুষার। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান চীনা হাইড্রো কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান আগ্রাবাদ এক্সেস রোড সহ নগরের বিভিন্ন জায়গায় ওয়াসার সুয়ারেজ পাইপ লাইন খনন করছে। গতরাতে খননের সময় একটি স্থানে 4 শ্রমিক গর্তে পড়ে মাটি চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ও স্থানীয়রা 1 ঘন্টা চেষ্টায় তাদের উদ্ধার করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। এই ঘটনায় চিকিৎসা না পাওয়ার অভিযোগে উত্তেজিত শ্রমিকরা মেডিকেলের জরুরি বিভাগে হামলা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে এই ঘটনার জেরে 8 জনকে আটক করে পুলিশ। দখলে দূষণে অনেকটি বিপন্ন কর্ণফুলী নদী। 2 তীরে অবৈধ স্থাপনা ছড়াছড়ি। চট্টগ্রামের প্রাণখ্যাত এই নদী দিন দিন সংকুচিত হচ্ছে। তলদেশ ভরাট হয়ে জেগে উঠছে ডুবোচর। আশঙ্কাজনক হারে কমছে পানি ধারণ ক্ষমতাও, যা উদ্বেগের বলছেন বিশেষজ্ঞরা। দুই তীরে দাঁড়ালে দেখা যায় নির্বিচারে দখলে বিপন্ন কর্ণফুলী, অবাধে গড়ে ওঠা স্থাপনার ছড়াছড়ি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা মতে গত কয়েক বছরে কর্ণফুলীর পানি ধারণ ক্ষমতা কমেছে 20%। মোহনা থেকে 19 কিলোমিটার পর্যন্ত পারে অবৈধ স্থাপনা 2181টি, যে কারণে প্রাকৃতিকভাবে এবং বাস্তুসংস্থানগতভাবে অস্তিত্ব সংকটে এই নদী। শাহমানত ব্রিজের কাছে নদীর দৈর্ঘ্য ছিল প্রায় 900 মিটার। সেই নদীটা এখানে এখন 450 থেকে 500 মিটার এবং গড় নদীর প্রস্থ কিন্তু 400 থেকে 500 মিটার। অথচ চট্টগ্রামের প্রাণপ্রবাহ এই নদী দেশের অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নাব্য রক্ষার নামে কয়েক দফার নামে মাত্র ড্রেজিং হলেও তলদেশ ভরাট হয়ে জেগে উঠেছে অন্তত 22টি নতুন ডুবোচর। নদীর স্বাভাবিক গভীরতা 2 থেকে 5 মিটারে নেমে আসায় বাণিজ্যিক জাহাজ চলাচলও হুমকির মুখে। আমরা 2011 সাল থেকে দেখেছি ড্রেজিং করা হয়েছে, খনন করা হয়েছে, কিন্তু কিছুই হয় নাই। নদী শুধু স্বাস্থ্যের হানি হয়েছে। সুচিকিৎসার জন্য মানে অভিজ্ঞ ডাক্তার দরকার হয়, সেই অভিজ্ঞ ডাক্তারের হাতেই নদীটা কোনো সময় পড়ে নাই। চট্টগ্রাম মহানগরীর গৃহস্থালী পয়সহ সব ধরনের বর্জ্য ময়লা আবর্জনা বিভিন্ন খাল হয়ে সরাসরি গিয়ে মিশে কর্ণফুলী নদীতে। 2 পাড়ের শত শত কলকারখানার দূষিত বর্জ্য জাহাজের পোড়াতেলও পড়ছে অবাধে। এসব বন্ধে কোনো সংস্থারই কার্যকর উদ্যোগ নেই। এখানে একটা রাজনৈতিক সিদ্ধান্ত দরকার, কর্ণফুলীকে আমরা বাঁচাবো কিনা, আর বাঁচাতে গেলে কি করতে হবে সেটাও কিন্তু সবার জানা আছে। প্রথমে অবৈধ এগুলোকে সরাতে হবে। আমরা সমস্ত মালামাল কাপ্তাই চিহ্নিত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে কদিন আগেও মানববন্ধন করেছেন পরিবেশ রক্ষা আন্দোলন কর্মীরা। কর্ণফুলীকে বাঁচাতে এই অঞ্চলের রাজনীতিবিদরা নানা সময় নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। নির্দেশনা এসেছে আদালত থেকেও। জাতীয় নদী রক্ষা কমিশনও এই নদীকে দখল ও দূষণমুক্ত করার আহ্বান জানিয়েছে। তবে দেশে এবার নির্বাচিত সরকার, তাই পুরনো প্রশ্ন ফের করতে হয়, কর্ণফুলীকে কি শুধু আমরা ব্যবহারই করে যাব নাকি বাঁচানোরও উদ্যোগ নেব? জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আমরা আপনাদের আরও খবর জানাতে চাই। আমাদের সঙ্গে পূর্ব মেদিনীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, ভোটার উপস্থিতি এখন কেমন? কোথাও কি বিশৃঙ্খলার কোনো খবর পেয়েছেন? সব মিলে সার্বিক পরিস্থিতি নিয়ে একটু জানতে চাই। খুবই দুঃখিত দর্শক, সুকান্তর সঙ্গে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। সুকান্ত শুনতে পাচ্ছেন? আমরা অবশ্যই পরবর্তীতে সংবাদে আপনাকে আপডেট জানানোর চেষ্টা করব।
তেহরান শান্তি আলোচনা ও চুক্তির বিষয়ে আগ্রহী, কিন্তু যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ভঙ্গ, নৌ অবরোধ এবং হুমকি কার্যকর বৈঠকের পথে প্রধান বাধা, এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন নৌ অবরোধের মধ্য দিয়ে শান্তি আলোচনা কেড়ে নেওয়া হয়েছে বলেও দাবি তেহরানের। আবার আলোচনায় ফিরতে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র ইরানের যোগাযোগ চলছে বলে নিশ্চিত করেছেন দুই পক্ষের একাধিক সূত্র। ব্যাক চ্যানেলে চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগ মুহূর্তেও ইসলামাবাদে আয়োজন করা দ্বিতীয় দফা শান্তি আলোচনায় যোগ দেয়নি ইরান। শেষ মুহূর্তে একতরফাভাবে এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে দুই দেশের প্রথম দফা বৈঠকও ভেস্তে যায় কোনো সমঝোতা ছাড়াই। ইরানের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নৌবাহিনীতে বড় ধরনের রদ বদল হয়েছে। পদত্যাগ করেছেন সেক্রেটারি জন ফেলান, যা কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবেই। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে পেন্টাগন মুখপাত্র শন পার্নেল। তবে তার পদত্যাগের কারণ জানানো হয়নি। জন ফেলানের স্থলাভিষিক্ত হবেন মার্কিন নৌবাহিনীর আন্ডার সেক্রেটারি হাংকাও। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে জন ফেলান সর্বশেষ। 2025 সালের মার্চে দায়িত্ব নেওয়া জন ফেলান ডোনাল্ড ট্রাম্পের মনোনীত। সামরিক বাহিনীতে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও ট্রাম্পের প্রচারণার বড় দাতা ছিলেন তিনি। দর্শক, যেমনটি জানানোর চেষ্টা করছিলাম, পশ্চিমবঙ্গে নির্বাচন নিয়ে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে যুক্ত আছেন। সুকান্ত, ভোটার উপস্থিতি কেমন জানতে চাই এবং সে সাথে বিশৃঙ্খলার কোনো খবর কি পেয়েছেন কিনা, সব মিলিয়ে একটু সার্বিক পরিস্থিতি জানাবেন সংক্ষিপ্তভাবে। দেখুন, ভারতীয় সময় সকাল 9টা পর্যন্ত কিন্তু ভোটদানের সংখ্যা ছিল প্রায় 19%। সেটা এখন যেহেতু 10টা বেজে গেছে, সেটা আরো কিছুটা বৃদ্ধি পেয়েছে। কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশন সেই সংখ্যাটাও জানাবে। ইতিমধ্যে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটামুটি আপাতত এখনো পর্যন্ত ভোট শান্তিপূর্ণভাবে চলছে সব জায়গায় এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু সেই ভোট প্রক্রিয়া চলছে। বিরোধী দল, শাসক দল এবং অন্যান্য যে দল যারা রয়েছে প্রত্যেকে কিন্তু তার নিজ নিজ জেলা এলাকায় কিন্তু তারা ভোটদান দিচ্ছেন প্রার্থীরা, এবং শান্তিপূর্ণভাবে কিন্তু তারা এই গোটা ভোট প্রক্রিয়াকে কিন্তু যাতে সম্পন্ন হয় তার কিন্তু একটা আবেদন জানিয়েছে। নির্বাচন কমিশন কিন্তু কড়া নিরাপত্তা সর্বত্র কিন্তু ব্যবস্থা করেছে এবং যাতে সাধারণ ভোটাররা ভোট দিতে পারেন সেই ব্যবস্থাটাও কিন্তু করেছেন। ইতিমধ্যে আমরা রয়েছি পূর্ব মেদিনীপুর জেলায়, সেখানেও কিন্তু যেহেতু বেলা বাড়ছে সেহেতু কিন্তু ভোটারের সংখ্যা আস্তে আস্তে কমছে। আমি একজন ভোটারকে ধরে নেব, ভোট দিতে যাচ্ছে, বাড়ির কাজ সেরে নাকি? আচ্ছা, সকাল সকাল ভোট দিতে আসছেন এবং বাড়ির কাজ সেরে বাড়ির যারা নারী তারা কিন্তু ভোট দিতে আসছেন এবং ভোট দিয়ে তারা আবার ফিরে যাবেন। সকালের দিকে কিছুটা ভোট কেন্দ্রে কিন্তু ভিড় ছিল, আস্তে আস্তে কিন্তু সেটা ফিকে হতে থাকে। অনেক ধন্যবাদ সুকান্ত আপনাকে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।